বলাকা কাব্যগ্রন্থটি রবীন্দ্রনাথ ঠাকুরের সবচেয়ে বিখ্যাত কবিতাগুলোর একটি। বলাকা কাব্যগ্রন্থ 1916 সালে প্রকাশিত হয়। অনেক সমালোচক একে রবি ঠাকুরের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ দাবি করেন। বেশিরভাগ ক্ষেত্রেই গীতাঞ্জলিকে শ্রেষ্ঠ কাব্যগ্রন্থগুলোর তালিকায় রাখা হয় না। তবে বাংলা গীতাঞ্জলি ও ইংরেজি সং অফারিংস পুরোপুরি এক গ্রন্থ নয়। নোবেল পুরস্কার পাওয়ার পর প্রথম বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখায় বড় ধরনের পরিবর্তন ঘটে। তিনি আরও বেশি দায়িত্বশীল হয়ে ওঠেন, বৈশ্বিক চেতনায় অপেক্ষাকৃত বেশি নিয়োজিত হন। এক নতুন আশাবাদ, নতুন প্রাণবন্ততা, নতুন গতিশীলতা তাকে প্রবলভাবে অধিকার করে। এর মধ্যে বেশ ইনফ্লুয়েন্সিয়াল ছিল তা হচ্ছে সমাজে নারীদের অবস্থা ও অবস্থান সম্পর্কে তিনি অন্য যে কোনো সময়ের তুলনায় বেশি সতর্ক হন। বলাকা এর পর পলাতকা কাব্যগ্রন্থ লেখেন, যা নারীদের নিয়ে লেখা। বলাকার মাঝে রবীন্দ্রনাথের পরিকল্পিত নতুন যে মানুষ তা সবচেয়ে বেশি ধরা পড়েছে তা বলা যাবে না, কারণ সে সময় চতুরঙ্গ, ঘরে বাইরে ইত্যাদি উপন্যাস এবং হৈমন্তী, হালদার গোষ্ঠী, স্ত্রীর পত্র, ১ নম্বর ইত্যাদি গল্প তখন রচিত হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের বয়স তখন ৫২ থেকে ৫৩ বছর। সাধারণত এই বয়সে মানুষ মৃত্যুর প্রস্তুতি নেয়। নিজের বইয়ের ভূমিকায় যে কাব্যতত্ত্ব প্রকাশ করেছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ আজম, তাতে তিনি বলেছেন যে একজন মানুষের পক্ষে আসলে একাধিকবার এরকম নতুন জীবন পাওয়া খুবই বিরল ঘটনা। এই বিরলদের মধ্যে রবীন্দ্রনাথ পড়েন। তিনি অন্তত ২ থেকে ৩টি বড় বড় পর্বে নিজের জীবনকে ভাগ করতে পেরেছেন। বেশিরভাগ সাহিত্যিকদের একটাই পর্ব থাকে, কিন্তু রবি ঠাকুরের একাধিক পর্ব আছে এবং বলাকা পর্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কাব্য যখন লেখেন তখন তার সাহিত্যে একটা নতুন পর্ব চলছিল, যার প্রভাব এই গ্রন্থে পড়ে। রবি ঠাকুর একজন রোম্যান্টিক কবি, একই সঙ্গে তিনি লিবারেল, বুর্জুয়া, হিউম্যানিস্ট কবি। তিনি কল্পনাপ্রবণ, তার রোমান্টিকতার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। রোমান্টিকরা বাস্তব, যা কিছু কাছের, বর্তমান সময়ের তেমন পছন্দ করে না। তারা পছন্দ করে যা দূরের, ভবিষ্যতের বা অনেক অতীতের। রবীন্দ্রনাথও বলেছেন, আমি সুদূরের পিয়াসী। ব্যক্তি তার কাছে খুবই গুরুত্বপূর্ণ। ব্যক্তি, মানুষ, মানব জগৎ ও জীবনের অনিঃশেষ সম্ভাবনা, এরকম একটা দৃষ্টিভঙ্গি তার মধ্যে দেখা যায়। তিনি ইউরোপীয় এনলাইটেনমেন্টের দার্শনিকদের কাছে পেয়েছিলেন। ১৯ শতকের স্বর্ণযুগে ইংল্যান্ডের গুরুত্বপূর্ণ মানুষদের হিউম্যানিটিয়ান অ্যাসপেক্ট থেকে পৃথিবীকে দেখা এবং পৃথিবীর অপরিসীম সম্ভাবনার দিকে মানুষকে অনবরত আশাবাদী করে তোলা, এগুলো রবীন্দ্রনাথকে খুব প্রভাবিত করেছিল এবং তিনি সেরকম ছিলেন। ১৮ এবং ১৯ শতকে ইউরোপ ছিল এইজ অফ রিজন। ২০ শতকে যখন পরিস্থিতি পাল্টে গেল, ইউরোপীয়রা যারা বিশ্বজয় করেছে দারুণ আশাবাদী ছিল ভবিষ্যৎ সম্পর্কে। পৃথিবীকে তারা হাতের মুঠোয় এনেছে, দারুণ রেশনাল এবং এনলাইটেন। তারা আবিষ্কার করলো যে একটা বিশ্বযুদ্ধ ঠেকানোর ক্ষমতা তাদের নেই। এটা আনইমাজিনেবল এক্সপিরিয়েন্স ছিল ইউরোপীয় সোসাইটির জন্য, যে তারা নিজের এবং অপরের মৃত্যু বন্ধ করতে পারছে না। প্রথম বিশ্বযুদ্ধ সমস্ত পৃথিবীর চিন্তা জগৎ এবং আর্টের জগৎ প্রচণ্ডভাবে দুমড়ে মুচড়ে পরিবর্তন করে দিয়েছে। এখন কথা হলো, হাউ এ রোম্যান্টিক লিবারেল হিউম্যানিস্ট পোয়েট লাইক রবি ঠাকুর এনকাউন্টার্ড সাচ নিউ ইরা, নিউ সিচুয়েশন, নিউ পজিশন। ব্যাপকভাবে বলা হয়ে থাকে যে রবীন্দ্রনাথের এই মোকাবেলা চিহ্ন বলাকা গ্রন্থে আছে। খুব বেশি পরিমাণে নেই, তবে আছে। ২০ শতকের নতুন বাস্তবতার মুখোমুখি হয়ে রবীন্দ্রনাথ যেভাবে রেসপন্স করেছে, এটাই বলাকা কাব্যগ্রন্থের গুরুত্বের অন্যতম কারণ। বলাকা কবিতা নামে যে পরিচিত তা বলাকা গ্রন্থের ৩৬ নম্বর কবিতা। এই গ্রন্থের ১ নম্বর কবিতা হলো সবুজের অভিযান, যা ১৯১৪ সালে প্রকাশিত। প্রমোদ চৌধুরী ১৯১৪ সালে সবুজ পত্র বের করতে শুরু করেন। প্রমোদ চৌধুরী ও রবি ঠাকুরের বয়সের ব্যবধান ছিল ৭ বছর। রবি ঠাকুরের বড় ভাইয়ের মেয়ে ইন্দিরা দেবীর সাথে প্রমোদ চৌধুরীর বিয়ে হয়। ঠাকুরবাড়ির বহু গুণবতী নারীদের মধ্যে ইন্দিরা দেবী ছিলেন সবচেয়ে প্রতিভাবান। তিনি ফরাসি সাহিত্য চর্চা করতেন। তাকে রবি ঠাকুর বব নামে ডাকতেন। ছিন্নপত্র তাকেই লেখা হয়েছিল। সবুজপত্রের লেখক প্রধানত রবীন্দ্রনাথ ঠাকুর ও প্রমোদ চৌধুরী ২ জন হলেও এটি ছিল অত্যন্ত ইনফ্লুয়েন্সিয়াল একটি পত্রিকা। নোবেল পুরস্কার প্রাপ্তির পর রবীন্দ্রনাথের লেখনীতে যে পরিবর্তন এসেছে তার অন্যতম কারণ ছিল এই পত্রিকা। একটা নতুন জোশ, সাহিত্যের নতুন ধারণা নিয়ে পত্রিকা বের করেছিলেন প্রমোদ চৌধুরী এবং রবি ঠাকুর ছিলেন প্রধান লেখক। এই বিষয়টি রবি ঠাকুরকে খুব প্রভাবিত করেছিল। যেমন সবুজপত্র পত্রিকার প্রথম সংখ্যায় রবি ঠাকুর সবুজের অভিযানের মতো উত্তেজক কবিতা লিখেছিলেন। এখন বলাকা কবিতাটি সম্পর্কে বলতে গেলে যেটা বলা যায়, বলাকা কবিতাটি অক্ষরবৃত্তে লেখা। পূর্বে সাধারণত মিল দিয়ে কবিতা লেখা হতো, ফলে অনেকের ধারণা মিলি ছন্দ।
অ্যাকচুয়ালি ছন্দ হলো রিদম, তাল, লয়। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত পরপর থামতে হয় কবিতার, এটাই ছন্দ। স্বরবৃত্ত ছন্দটি খুব দ্রুত পড়তে হয়, মাত্রাবৃত্ত ছন্দ একটু কম দ্রুত পড়তে হয়, অক্ষরবৃত্ত সবচেয়ে স্লো, লম্বা সময় পরপর থামতে হয়, প্রায় গদ্যের মতো হয়ে যায়। বাংলা ছন্দ এই 3 প্রকার: স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত, অক্ষরবৃত্ত। বলাকা কবিতার কোনো লাইন বড়, আবার কোনো লাইন ছোট। এই স্তবকগুলো অসমান, কোনো কোনো জায়গায় থামতে হবে, সেগুলো অসমান। এরকম ছন্দকে বলা হয় মুক্তক ছন্দ। তাহলে বলাকা কবিতার ছন্দ হচ্ছে মুক্ত অক্ষরবৃত্ত। রবীন্দ্রনাথ সত্যিই কখনো কাশ্মীরে ঝিলাম নদীর তীরে গিয়েছিলেন কিনা তা আমাদের এখানে বিবেচ্য বিষয় নয়। হি ইজ মেকিং হেয়ার পার্সপেক্টিভ ডিপেন্ডিং হুইচ উই উইল প্রপোজ সামথিং। এই কবিতায় পঙ্কোক্তিগুলোর মধ্যে অন্তমিল আছে, কিন্তু পঙ্কোক্তিগুলো সমাপ্তিতে বাক্য শেষ হচ্ছে না, বক্তব্য পরবর্তীতে পঙ্কোক্তিতে গড়িয়ে যাচ্ছে। রবীন্দ্রনাথ চমৎকারভাবে যে অন্তমিল তৈরি করেছেন, সেই ছন্দে যেমন থামতে হবে, তেমনি বক্তব্যটি যেখানে এসে শেষ হবে সেখানেও কিছুটা থামতে হবে। যেমন সন্ধ্যার আগে ঝিলিমিলি, এখানে 8 অক্ষর আছে, এরপর ঝিলমের স্রোতখানি বাঁকা, এখানে 10 অক্ষর। মানে এর পরের পঙ্কোক্তিতে প্রথমে 8 অক্ষর, পরে 6 অক্ষর, অর্থাৎ মুক্তাক্ষর ছন্দ। এই কবিতায় প্রথমে একটি পটভূমি দেখতে পাই। কথক ঝিলম নদীর তীরে বসে আছেন, তার চারপাশে পরিষ্কার পরিবেশ তৈরি হয়েছে, পাহাড়, দেবদারু গাছের কথা আছে। এর মধ্যে কবি একটা পটভূমি তৈরি করলেন। যে কোনো আর্ট পিচের ক্ষেত্রে পটভূমি খুবই গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে পাঠক বা দর্শককে তাদের তৈরিকৃত নতুন পৃথিবীতে আমন্ত্রণ জানানো হয়। কেন আর্ট বাস্তবকে সরাসরি উপস্থাপন করে না? ইট ইজ অ্যান অ্যাটেম্প্ট টু মেক অ্যান অল্টারনেটিভ রিয়েলিটি অর এ নিউ ওয়ার্ল্ড। কাজেই রবীন্দ্রনাথ কাশ্মীরে ঝিলাম নদীর তীরে এভাবে বসেছিলেন কিনা তা আমাদের কাছে জরুরি বিষয় নয়। এই কবিতার ক্ষেত্রে আমরা এটা মনে করব না যে ঝিলাম নদীর তীরে একটা রিয়েলিস্টিক বিবরণ গুরুত্বপূর্ণ। কবি যে বক্তব্য উপস্থাপন করতে যাচ্ছেন তার জন্য তিনি আলাদা পৃথিবী তৈরি করে আমাদের সেটার মধ্যে ঢুকিয়ে নিয়ে যাচ্ছেন, নতুন অ্যাটমসফিয়ার তৈরি করেছেন তার বক্তব্যের মধ্যে নেওয়ার জন্য। এখানে ঝিলাম নদীর স্থলে পদ্মাপাড়ের বর্ণনাও থাকতে পারত। কবিতার প্রথম স্তবকে আমরা দেখি প্রকৃতির বর্ণনা আছে, নদীর বর্ণনা আছে, যেন খাপে ঢাকা বাঁকা তলোয়ার। একটা খুব সুন্দর উৎপ্রেক্ষা আছে। উৎপ্রেক্ষায় কবিতার কাব্য শক্তিকে নৈপুণ্যে মিথ্যা সংশয় বা কল্পনা এমনভাবে উপস্থাপন করেন যে পাঠক সহজেই তার আবেদন গ্রহণ করতে পারে। একটা সন্ধ্যার বর্ণনা আছে, দিবসের কোলাহল নেই, আলোর আবাহনে বা আহ্বানে, মানুষের অন্তরঙ্গ মনস্তত্ত্বে, কর্ম কোলাহলের কিংবা তরিষ্ণতার একটা বোধ এমনি তৈরি হয়। দিন কর্মের জন্য, রজনী বিশ্রামের জন্য, এমনটা আমরা বোধ করি। এটা আমাদের স্বাভাবিক সাইকোলজিক্যাল বায়োলজি। তাই কবিতায় সন্ধ্যা সমাগত। এমন মুহূর্তে কবি খেয়াল করছেন যে তার চারপাশের পরিবেশ খুবই নিশ্চল পড়ে আছে, পাহাড় শ্রেণী ও দেবদারু সারি আছে, অর্থাৎ বৃক্ষ, নদী ও পাহাড় মিলিয়ে কবি একটা ব্যাকগ্রাউন্ড সৃষ্টি করলেন, যার মধ্যে বস্তু, পৃথিবী, যেমন গাছ, পর্বত ইত্যাদি আছে, এবং একটা আবহাওয়া আছে। এই আবহাওয়ার মধ্যে একটা বিষয়কে কবি প্রাধান্য দেওয়ার চেষ্টা করেছেন, তা হলো স্তব্ধতা। যে সুর তিনি তৈরি করেছেন তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুপাত বা মানসিক অবস্থা হচ্ছে জড়তা বা নিশ্চলতা। কথক এই গুমটের মধ্যে কথা বলার তাড়না লক্ষ্য করলেন। তার মনে হলো সবাই কোনো কিছু প্রকাশ করতে চাইছে, কিন্তু উপায় বা ভাষা না পেয়ে অব্যক্ত থেকে যাচ্ছে। ন্যারেটর শুধু নিজের পক্ষ থেকেই ন্যারেট করছে না, অন্যদের হয়েও ন্যারেট করছে। যে অব্যক্ত কথাটা প্রকাশ করতে পারছে না, তার সমস্ত প্রকৃতির মধ্যে কথার গুঞ্জন তৈরি করছে। অর্থাৎ এখানে একটা সাবজেক্ট আছে যে পুরো ব্যাপারটা শুধু দেখছে না, ব্যাপারটা ন্যারেটও করছে, এবং তার অনুভূতিটা খুবই গুরুত্বপূর্ণ এখানে। বাস্কিনের মতে গল্প উপন্যাসের তুলনায় কবিতায় লেখক সেলফ খুব ডমিনেন্ট। প্রথম স্তবককে আমরা বলবো ব্যাকগ্রাউন্ড। এর মধ্যে যে অবস্থার বর্ণনা আছে, যে ছবি আছে। দ্বিতীয় স্তবকে সে ব্যাকগ্রাউন্ডের পরের স্তর আমরা দেখব। তৃতীয় স্তবকে ব্যাকগ্রাউন্ড। তবে এখানে একটা ইভেন্ট ঘটেছে। এক ঝাঁক হংস বলাকা সশব্দে মাথার উপর দিয়ে উড়ে গেল। This event is very important in literature. এই ইভেন্টের প্রাইমারি কনসিকুয়েন্স বা ন্যাচারাল এলিমেন্টস এর উপর পড়েছে তার লেখক বর্ণনা করেছেন। আগে থেকে চারপাশে নিশ্চল বস্তুরাশির মধ্যে একটা গতির ভাব ছিল, আবেগ ছিল, একটা প্রকাশের ঝোঁক ছিল, কিন্তু প্রকাশ হতে পারছিল না, কি যেন বাধা ছিল। ফলে অব্যক্ত অনুভূতির গুমট পরিস্থিতি বিরাজ করছিল। হঠাৎ হংস বলাকার সশব্দে অনুপ্রবেশ ও গতির আবির্ভাবে পরিবেশ পাল্টে গেল। এখানে একটা খুব ফ্রিকুয়েন্ট প্রাচীন ভারতীয় মিথ ব্যবহার করা হয়েছে। ভারতীয় পুরাণে
ব্যাপকভাবে বলা হয়েছে যে মুনি ঋষিগণের ধ্যান ভঙ্গ করার জন্য দেবতাগণ স্বর্গ হতে সুন্দরী মানবী রূপে অস্পরাদের পাঠাতেন বা অপ্সরাদের পাঠাতেন। কেননা মুনি ঋষিগণ সাধনা দ্বারা দেবতাদের চেয়েও শক্তিশালী হয়ে যেতে পারতেন, এমন লক্ষণ দেখা যেত। তো তাদের ধ্যান ভঙ্গ করার জন্য দেবতাগণ অপ্সরা পাঠাতেন। এবং হিন্দু পুরাণে এই উপরিযুক্ত বর্ণিত ঘটনার উদাহরণ দিয়ে কথক বলেন যে হংসবলাকাও তার গতি, শব্দ, আকস্মিকতা, নাটকীয়তা, স্তব্ধতার মধ্যে গতিজনিত ইভেন্ট দিয়ে একই কাজ করল। এই পুরো প্রাঙ্গণ যে অকথ্য স্তব্ধতায় ডুবেছিল, যে অব্যক্ততার গুঞ্জন ছিল, তা বলাকা দলের আবির্ভাবে ধ্যান ভঙ্গ হল নিমিষে। উঠিল শিহরি গিরিশ্রেণী তিমির মগন। এই কথাটা দ্বারা কবি বুঝিয়েছিলেন যে যে পর্বত শ্রেণী অন্ধকারে মগ্ন ছিল, তারাও হংস বলাকার আবির্ভাবে চমকে উঠল। মগন মানে হচ্ছে মগ্ন। এগুলোকে সাধারণত পয়েটিক ডিকশন বলে বা কাব্যিক ভাষা বলে। রবি ঠাকুর নজরুলের কবিতায় এর ব্যাপক ব্যবহার হয়েছে। ইংরেজি সাহিত্যে রোমান্টিকদের কাব্য এসব খুঁজে পাওয়া যায়, পদ্য সাহিত্যে সাধারণত এসব পাওয়া যায় না। পদ্যে এটা ব্যবহার করা যায়, তবে আগে মনে করা হতো। হ্যাঁ, আধুনিক সাহিত্যের সূচনার পর এ ধরনের কাব্যিক ভাষা ব্যবহারের রীতি পরিত্যক্ত হয়েছে, কারণ এমন কিছু শব্দ যা শুধু কাব্যে ব্যবহার করা সম্ভব, এই রীতি প্রাচীন ও মধ্যযুগে প্রচলিত ছিল। অচল পাহাড় ও দেবদার উদ্ভিদ শিউরে উঠল বলা তাদের সশব্দ দৃশ্যপটে প্রবেশে। এই অংশটাকে আমরা বলতে পারি ইভেন্ট। এই ইভেন্টের মাধ্যমে পরিবেশ পরিবর্তন হয়ে গেল। কিন্তু আমাদের খেয়াল করতে হবে যে পরিবর্তনের সমস্ত সম্ভাবনা আগে থেকেই তৈরি করা ছিল, অর্থাৎ অ্যাটমসফিয়ার তৈরি করা ছিল। অন্তত কথকের বিবরণে আমরা জানতে পারি যে এই ইভেন্টের প্রস্তুতি আগে থেকেই পরিবেশে ছিল, দরকার ছিল শুধু উপলক্ষ। বলাকা দল ইভেন্টের কর্তা হিসেবে পরিস্থিতির চাকা ঘুরিয়ে দিয়ে উঠে চলে গেল। কথক চরিত্র কিভাবে বুঝলেন আসলে অব্যক্ত কিছু বলতে চাইছে? কথক চরিত্র এটা বুঝলেন কারণ তিনি সেই ফিলোসফিক্যাল ডাইমেনশন অফ মাইন্ডে ছিলেন, যেটা এই কবিতায় প্রকাশ পাচ্ছে। প্রকৃতি সমেত যত ধরনের অস্তিত্ব কল্পনা করা সম্ভব, কনসিডারেবল এক্সিস্টেন্স অর এলিমেন্ট, সবই এই আচরণই করেছে বা করবে, কারণ এটাই প্রকৃতির ধর্ম। এটা একটা ফিলোসফিক্যাল পজিশন। কথকের মনে এই ফিলোসফিক্যাল পজিশন ছিল বলেই তিনি প্রকৃতিকে এই অবস্থায় অনুভব করতে পেরেছেন। আমরা বস্তুকে বস্তুর মতো করে যতটা না দেখি, তার চেয়ে অনেক বেশি দেখি বস্তু সম্পর্কে আমাদের ধারণার ভিত্তিতে। মনে হলো এ পাখার বাগি দিল আনি পলকের তরে পুলকিত নিশ্চলের অন্তরে বেগের আবেগ। পাখা ঝাপটানোর শব্দ মুহূর্তের মধ্যে অচল পরিবেশকে জাগ্রত করে। পলকের তরে দ্বারা ফর এ মোমেন্ট না বুঝিয়ে ইন এ মোমেন্ট বোঝাচ্ছে। পুলকিত নিশ্চলের অন্তরে অন্তরে কথাটি বিশেষ অর্থ বহন করে। পরিস্থিতি ও এর অভ্যন্তরের বস্তুসমূহ ছিল নিশ্চল, কিন্তু এর আগে থেকেই এই স্টেট অফ মাইন্ডই ছিল, অর্থাৎ পুলকিত ছিল। ব্যাপারটা এমন নয় যে ভিন্ন বৈশিষ্ট্যের অন্য বস্তুর উপর বলাকার পাখা সম্পূর্ণ নতুন কোনো কিছু আরোপ করেছে বস্তুদের অপ্রস্তুত অবস্থায়, বরং তাদের মধ্যে সুপ্ত অবস্থার যা ছিল তা হংস বলাকার পাখায় শুধুমাত্র প্রকাশিত হয়েছে। গতির আবেগ, পুলক, আনন্দ এই পরিবেশে আগে হতেই ছিল, অন্য কেউ একে গতিশীল করেনি। গতির আনন্দ বা আভ্যন্তরীণ গতিশীলতা বস্তুর কোনো আরোপিত গুণ নয়, কোনো অস্তিত্বের জন্য অর্জিত বৈশিষ্ট্য নয় এটা, বরং এটা বাই ডিফল্ট অস্তিত্বের অংশ। কবি এখানে অত্যন্ত সতর্কতার সাথে এই শব্দটা এজন্যই ব্যবহার করেছেন। আমরা বলতে পারি যে বস্তুগুলোর কথা কবিতায় বলা হচ্ছে। গতি বা বেগের আবেগ তাদের অভ্যন্তরীণ বৈশিষ্ট্য। আমরা পরবর্তীতে দেখব যে বলাকা কবিতায় কবি সংক্রান্ত ধারণাগুলোর জন্য রবীন্দ্রনাথ ফরাসি জীবনবাদী দার্শনিক ফিলোসফার অফ লাইফ বক্সম্যানের কাছে ঋণী। তিনি ফিলোসফি অফ লাইফ তত্ত্ব নিয়ে চর্চা করেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর তার দ্বারা যথেষ্ট প্রভাবিত হয়েছেন, কিন্তু রবি ঠাকুর একজন বড় কবি। তিনি এমন কিছু প্রায়ই লিখতেই পারেন না যার মধ্যে তার ব্যক্তিত্বের প্রবলভাবে প্রকাশিত নয়। তাই এখানে একটা দারুণ বেদনা তিনি যুক্ত করলেন। কিন্তু রাবীন্দ্রিক রোমান্টিসিজমের মধ্যে একটা অপারগতা জড়িত মেলানকলি আছে। যে কোনো মহান রোমান্টিক কবির অবিচ্ছেদ্য অংশ মেলানকলি, অ্যাটিটিউড। কারণ রোমান্টিসিজমে ব্যক্তি বাস্তব জীবনে যে অবস্থা বা কালে আছে তা তাকে সন্তুষ্ট করতে পারে না। এক্ষেত্রে বাস্তবতার চেয়ে ব্যক্তির আকর্ষণ অতীতের দিকে, ভবিষ্যতের দিকে, সুদূরের দিকে, অথচ সেখানে ব্যক্তি যেতে পারে না। এই অপারগতার বিষণ্ণতা রবীন্দ্রনাথ চমৎকারভাবে ছড়িয়ে দিয়েছেন।
কথক বলেছেন, পর্বতশ্রেণী বৈশাখে নিরুদ্দেশ মেঘ হতে চেয়েছিল, বৃক্ষরাজি পাখার শব্দ ধরে অসীম আকাশের পানে যেতে চেয়েছিল, কিন্তু এ তো আর সম্ভব নয়। আকাঙ্ক্ষার মধ্যে আছে অথচ সম্ভাবনার মধ্যে নেই। এই দুয়ের মধ্যে যে বিরোধ, সেই বিরোধজনিত বেদনা এই সন্ধ্যায় আরেকবার মূর্ত হয়ে উঠেছে। এর ফলে গতি বা আকাঙ্ক্ষার মিথ্যে হলো না, প্রত্যেক নিশ্চলের মধ্যে গতির সুদূরতা বা প্রাপ্তির যে গভীরতার আকাঙ্ক্ষা ভেতরে জমাট বেঁধে আছে তা মিথ্যে হয়ে যায়নি, কিন্তু অপারগতার বেদনা এই সন্ধ্যায় বেশ জমে উঠল। বলাকা কবিতা সম্পর্কে সকল সমালোচকই প্রায় গতির কথা এনেছেন। হংস বলাকার গতি এবং এর মাধ্যমে সমস্ত বস্তু বিষয়ের মধ্যে গতি আবিষ্কার করাই হলো এই কবিতার প্রধান বিষয়বস্তু। তবে কবিতার কাঠামোর মধ্যে গতিকে ট্রান্সলেট করার প্রণোদনা এবং সাকল্যে আছে তা সম্পর্কিত আলোচনা সকল সমালোচনায় পাওয়া যায় না। আমরা জানি যে কোনো থিম বা প্লট এবং কন্টেন্টের মধ্যে একটা ঐক্য থাকে, অতএব এই কবিতার থিমের মধ্যে যদি গতির ইঙ্গিত থাকে তবে কাঠামোর মধ্যেও থাকা উচিত। কবিতাটি মুক্তক অক্ষরবৃত্তের ছন্দে লেখা। মুক্তক অক্ষরবৃত্তে পঙ্ক্তি অসমান থাকে, অন্তমিল থাকে, এক লাইন অন্য লাইন গড়িয়ে পড়ে, ফলে কবিতার পঠনের উচ্চারণে গতি তৈরি হয়। সেই সাথে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, বারবার এমন ঘটবে যে একটু নিম্ন কণ্ঠে পড়া শুরু করার পর কণ্ঠ ক্রমশ উপরে তুলতে হবে। ছোট পঙ্ক্তি হতে লম্বা পঙ্ক্তিতে গমনের ক্ষেত্রে আবেগের প্রসারণের সম্পর্ক আছে। কবিতার ছোট বড় পঙ্ক্তি আসার ফলে নাটকীয়তা গতি তৈরি হয়। এই গতিশীলতা বলাকা কবিতার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এগুলো হলো কবিতার ইনার স্ট্রাকচার। হ্যাঁ, তো পর্বত চাহিলে হতে বৈশাখে নিরুদ্দেশ মেঘ, রবীন্দ্রনাথের সবচেয়ে বেশি উদ্ধৃত পঙ্ক্তিগুলোর মধ্যে এটি অন্যতম। পর্বতের আবেগ এখানে প্রকাশ পাচ্ছে। আমাদের কাছে গতির একটা দারুণ উদাহরণ বৈশাখের মেঘ, বৈশাখে নিরুদ্দেশ মেঘ। এখানে শব্দের ব্যবহার বা এক্সট্রা অর্ডিনারি। আমরা বুঝি যে এর মধ্যে প্রচুর বিস্তার আছে। হঠাৎ করে কালবৈশাখী বিস্তার মেঘ, হাওয়া লণ্ডভণ্ড ছিন্ন ভিন্ন হয়ে যাওয়া, স্মৃতির মধ্যে যে চেনা জানা ব্যাপার আছে তাকে অতিক্রম করে অনেক দূর চলে যাওয়া, প্রচন্ড বেগের ইঙ্গিত রয়েছে এখানে। বাজিল ব্যাকুল নদী নিখিলের প্রাণে, হেথা নয় আর কোনখানে। ব্যাকুল শব্দটি রবীন্দ্রনাথের। রবীন্দ্রনাথ পৃথিবীর সবচেয়ে বড় রোমান্টিক কবিদের অন্যতম। তার মধ্যে রোমান্টিক প্রবণতা প্রবলভাবে ছিল। আলোচ্য কবিতায় উচ্চারণগুলোর মধ্যে রোমান্টিকতার নানান ছাপ আমরা উপলব্ধি করতে পারি। এখানে কবি বেদনা ব্যাকুলতার কথা বলেছেন এবং মানুষের চিরকালীন সুদূরের প্রতি যে আকাঙ্ক্ষা তার পার্শিয়াল বা আংশিক প্রতিফলনও এনেছেন। একে আংশিক বলবো কারণ এটার মধ্যে বিষয়টাকে সীমিত করে ফেললে এই কবিতার বৃহত্তর ফিলোসফিক্যাল পজিশন নিয়ে আমরা ব্যর্থ হব। আমরা কবিতার আলোচনায় খেয়াল রাখবো যেন রোমান্টিসিজমের মধ্যে বিষয়টি রিডিউস করা না ফেলি। রবীন্দ্রনাথের কবিতায় আনন্দ শব্দটি প্রায় দেখা যায়। রবি ঠাকুরের ক্ষেত্রে আনন্দ শব্দটি একটি সেন্ট্রাল আইডিয়া এবং বহু ব্যবহৃত শব্দ। এর সাথে উপনিষদের সম্পর্ক রয়েছে, কোনো সন্দেহ নেই। এছাড়া রবীন্দ্রনাথের ভিক্টোরিয়ান, ব্রাহ্ম এবং রোমান্টিক অ্যাসপেক্টিভ ইত্যাদির সাথে গভীরতম সম্পর্ক রয়েছে। হে হংস বলাকা, আজ রাতে মোর কাছে খুলে দিলে স্তব্ধতার ঢাকা। এই অংশটিকে আমরা সুস্পষ্টভাবে কবিতার একটি নতুন পর্ব বলতে পারি, কারণ এখানে কবিতার কথক নিজের লিড নিয়ে নিল সম্পূর্ণ বিবরণের। এতক্ষণ পর্যন্ত অনুমান করেছে, অপরের পক্ষ হতে বর্ণনা করেছে, কিন্তু এই পর্যায়ে বর্ণনাকারী এসে নিজের চিন্ময় নিলেন সবকিছু। এখন আর চারপাশের বস্তু নিচয়ের করাত দিয়ে তিনি কিছু বলবেন না। এর আগে তার যে নির্ভরশীলতা ছিল চারপাশের সার্কামস্ট্যান্সের ওপর, তা তিনি ছাড়িয়ে গেলেন। হংসবলাকা তাকে অনুভূতি উপলব্ধি দিতে সক্ষম হলো গতির ধারণায়। শুনিতেছি আমি এই নিঃশব্দের তলে পাখার শব্দ উদ্দাম চঞ্চল। আচ্ছা, কথক পূর্ব হতেই মনে মনে প্রস্তুত ছিলেন হংসবলাকার সশব্দে উড়ে যাওয়া ব্যাপারটি ঘটে যাওয়া। তিনি যেন লাইসেন্স পেয়ে গেলেন। তিনি এখন সর্বত্র পাখার শব্দ শুনতে পাচ্ছেন। শব্দ হলো প্রাণের একটা সারা এবং গতি হচ্ছে প্রাণের আরো নিশ্চিত প্রমাণ। তৃণদল মাটির আকাশ পরে ঝাঁপিচ্ছে ঢানা, মাটির আকাশ নিচে কে জানে ঠিকানা, মেলিতেছে অঙ্গুরের পাখা লক্ষ লক্ষ বীজের বলাকা। গতি ও শব্দ হলো প্রাণের প্রমাণ। এই প্রমাণের সবচেয়ে বিস্তৃত বর্ণনা আছে তৃণদলের মধ্যে। তৃণদলের যে অংশটা মাটির উপরে আছে, কথকের মতে তা মাটির আকাশ। তৃণদলের জন্য এটাই আকাশ। সে মাটি হতে বেড়ে উঠেছিল কারণ সে আকাশ ছুঁতে চায়, এবং এখন সে মাটির আকাশে পাখা ঝাপটাচ্ছে আর মাটির নিচে
গতি আছে কারণ সেখানে আছে বীজ। বীজ হতে অঙ্কুরোদ্গম হয় একটি বৃদ্ধির গতি। এটা সুদূরে যাওয়ার আকাঙ্ক্ষার পক্ষে অনবরত সক্রিয়তা। এটা প্রাণের সারা, আলোর দিকে, অসীমের দিকে তার অনন্ত যাত্রা। চারদিকে প্রাণের গতি অনবরত সম্পাদিত হচ্ছে। বলাকা আকাশে উড়ে গিয়ে কথককে এই অনুভূতির উপলব্ধি দিয়েছে মাত্র। অনেকটা নিউটনের মাথায় আপেল পড়ার মতো। নিউটন পূর্ব হতেই চিন্তায় মগ্ন ছিলেন। আপেল পড়াই তার চিন্তায় গতি পায় নতুন করে। কবিতায় কথকও স্টেট অফ মাইন্ড, পয়েন্ট অফ ভিউ এবং অ্যাটিটিউড টুয়ার্ডস লাইফ পূর্ব হতেই এমন ছিল। বলাকার হঠাৎ সশব্দ আগমন তার মনের আনকনশিয়াস বিষয়, যা ভেতরে গুমড়ে মরছিল অব্যক্ত হয়ে, তা অকস্মাৎভাবে প্রকাশিত হলো। এজন্যই তিনি বললেন যে তিনি কয়েকটি বলাকা আকাশে উড়ে যেতে দেখেছেন, কিন্তু মাটির নিচে তিনি লক্ষ লক্ষ বলাকা দেখতে পাচ্ছেন। এই গিরিবাজি, এই বন চলিয়াছে নক্ষত্রের পাখার স্পন্দনে, অন্ধকার আলোর ক্রন্দনে। দুর্দান্ত একটা ছবি তৈরি হয়েছে এখানে। আকাশের তারা মিটমিট করে তাকে কথক তুলনা করেছেন পাখাওয়ালা অস্তিত্ব হিসেবে। অন্ধকার ছেড়ে আলোর পথে অভিযানে বের হয়েছে। আলোর প্রতি রবি ঠাকুরের একটা ফ্যাসিনেশন ছিল। আলোর বিষয়টা ভারতীয় দর্শনে আছে, উপনিষদেও আছে, এমনকি ইউরোপিয়ান এনলাইটেনমেন্টে অন্তর্ভুক্ত এটি। এই বলাকা কবিতায় গতি যে অন্ধকার হতে আলোর দিকেই যাবে এতে কোনো সন্দেহ নেই। শুনিলাম মানবের কত বাণী, অস্পষ্ট অতীত হতে অস্পষ্ট সুদূর যুগান্তরে। এখানে গতির বিস্তৃতি লক্ষ্য করা যায়। অন্ধকার, আলো, প্রকৃতি, উদ্ভিদ জগৎ ছেড়ে কথক এসেছেন মানব জগতে। মানব সম্প্রদায়ের মধ্যে ব্যক্তি মানুষ নয়, সামগ্রিক মানব প্রবাহ। জীবনানন্দ দাশ বলেছিলেন, মানুষ মরে গেলে তবু মানব থেকে যায়। ব্যক্তি মানুষ মরে, কিন্তু সামষ্টিক মানব প্রবাহের তো ক্ষয় নেই। অতীত হতে ভবিষ্যতে মানব প্রবাহ, অস্ফুট হতে স্ফুট, অপ্রকাশ হতে প্রকাশিত, এখানেই গতি নিহিত রয়েছে। সেই অতীত হতে বর্তমান হয়ে ভবিষ্যৎ পর্যন্ত মানুষ গতিশীল, জীবন গতিশীল। শুনিলাম আপন অন্তরে এই বাসার পাখি, এই বাসা ছাড়া পাখি ভাই আলোয় অন্ধকারে। শেষ পর্যন্ত ফাইনাল পজিশনে কথক বলেছেন যে সমষ্টির মধ্যে যেমন তিনি শুনতে পাচ্ছেন মানব জীবন বাস্তবতা, মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য, মানব অস্তিত্ব গতিশীল, অপ্রকাশিতকে প্রকাশ করাই অস্তিত্বের সাধনা, ব্যক্তির মনে কান পেতেও তিনি একই কথা শুনতে পাচ্ছেন। নিজ মনে উকি দিয়ে বুঝলেন তিনি যে মানব মনোগতিশীল, নিয়ন্ত্রণহীন, বাধা বন্ধনহীন, অসীম। প্রকৃতি, জীব, জড়, ক্ষুদ্র, বৃহৎ, স্থির, সচল, গোপন, প্রকাশ, সুদূর, নিকট, সমষ্টি, একক সর্বত্র ব্রহ্মাণ্ডের নিগুড় চূড়ান্ত বাস্তবতা হচ্ছে হেথা নয় অন্য কোথা, অন্য কোনখানে। স্পষ্টত রবি ঠাকুর এই কবিতায় এক সর্বব্যাপী গতির ইঙ্গিত করেছেন, অস্তিত্বের গভীরতম প্রকাশ হিসেবে। শুধু জীব বা শুধু মানুষ নয়, যা সেসবের মূলে আছে গতি। এটাই রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত গতিতত্ত্ব। নতুন পৃথিবীর সাপেক্ষে প্রথম বিশ্বযুদ্ধকালে রবি ঠাকুরের জীবন দৃষ্টির যুগান্তকারী পরিবর্তনের মাধ্যমে অর্জিত মানসিক অবস্থায় তিনি গতিতেই জীবন, অচলতাই মৃত্যু এমন সিদ্ধান্তে পৌঁছেছেন। একটা অসামান্য চিত্রকল্প ও শব্দ যোজনার মাধ্যমে, অসামান্য ছন্দ ও সুরের সন্নিবেশন করে তিনি তার বক্তব্য দারুণ রূপকল্পের মধ্য দিয়ে প্রকাশ করতে পেরেছেন। রবীন্দ্রনাথ গতিতত্ত্বের জন্য প্রধানত বার্গসম্যানের কাছে ঋণী, কিন্তু রবীন্দ্রনাথ এতে এক নতুন বিষয়বস্তু যেমন রোম্যান্টিসিজম এবং অন্যান্য রাবীন্দ্রিক বৈশিষ্ট্য যুক্ত করেছেন, যে অত্যন্ত ব্যক্তিত্ব সম্পন্ন গতিতত্ত্বের প্রকাশ হিসেবে এটা আবির্ভূত হয়েছে।